ইতিমধ্যে আমরা দেখলাম জামাত খুব ঠান্ডা মস্তিষ্কে কথাবার্তা বলতেছে, এবং জামাত দেখলাম বরিশাল গেল, সেখানে খেলাফত ইসলামী শাসনতন্ত্রের সাথে একটা ঐক্যবদ্ধতায় সে আসছে। তো এখন যত লম্বা সময় যত প্রলং করবে তত বেশি তারা কিন্তু তাদের কাজ করে যাচ্ছে, এবং তারা খুব নীরবে কাজ করে যাচ্ছে, এবং এটাও একটা চিন্তার কারণ হতে পারে। পাশাপাশি মানে কাদের চিন্তার কারণ? এই যে যিনি বলছেন যে একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি, একটি রাজনৈতিক দল, সেটাই বলছি, বা দুটো রাজনৈতিক দল যদি এক হয় তাহলে তার কোনো অপরাধ নাই। কিন্তু কি? একটা কথা বলি আপনাকে, এগুলো আমরা মুখে বলি, কেমন জানেন, যে সোয়াবিন তেলের ব্যবসা যারা করে বাংলাদেশে 7-8টা কোম্পানি, এরা কিন্তু সব সিন্ডিকেট। এখন আমি একটা সোয়াবিন তেলের যখন পারমিট আনতে যাবো, এনবিআর যাব, ওই ইয়েতে যাব, আমার এটা হওয়ার আগে ওরা খবর পায়, ওরা ওখানে ষড়যন্ত্র শুরু করে, আর ফ্রন্টে এসে বলবে কি, ইয়েস বাংলাদেশ 18 কোটি লোকের দেশ, ব্যবসা করার অধিকার সবার আছে, কিন্তু আমি কি চাইবো যে আর একটা সোয়াবিন তেলের কোম্পানি আসুক? আমি চাইবো না। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। আমার কাছে কোনো ইমোশন নাই। কাজেই রাজনৈতিক দলরা যদি ভাবে যে আজকে বাংলাদেশে 100 জনগণ, এগুলো দলের মধ্যে ভাগ হয়েই আছে বিভিন্ন দলে, তো ওরা এসে নতুন প্রোডাক্ট মার্কেটিং করবে, এইটা তো আমি চাইবো না। আমি মুখে যাই বলি না কেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার চক্রান্ত চলছে, যদি তা হয় তাহলে সামনে বিপদ আছে। এই যে চক্রান্ত, ষড়যন্ত্র, আপনারা কোথায় দেখছেন? শুনতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ-আলোচক রাজাকি ভাই সহ দর্শক যারা আমাদেরকে দেখছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমরা বিএনপির পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলেছি যে নির্বাচনটা দ্রুত দরকার দেশের সামগ্রিক কল্যাণের জন্য। কারণ আপনি জানেন, বাংলাদেশের মতো একটি অনুন্নত দেশে সরকার যদি স্থিতিশীল না হয়, সেই সরকারের পক্ষে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা খুবই দুরূহ হয়ে দাঁড়ায়। বিশেষ করে বর্তমান যে সরকারটি আছে, এটা একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট, একটা অস্থায়ী সরকার। আপনি ইতিমধ্যে জানেন যে বাংলাদেশের মতো একটি দেশে বিনিয়োগ খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আজকে বিনিয়োগ যদি না হয় তাহলে কর্মসংস্থান হবে না, শিল্প প্রতিষ্ঠান হবে না, অর্থনৈতিক প্রবাহ থাকবে না। আমরা দেখেছি এই যে 5ই আগস্টের পর যারা আমাদের ডেভেলপমেন্ট পার্টনার বা উন্নয়ন সহযোগী, তারা ইতিমধ্যে তাদের সকল যে এখানে বিনিয়োগ আছে সেটা স্থগিত করেছে। কারণ তারা স্থগিত করেছে। আমি একটা প্রমাণ দিয়ে বলতে পারবো না, স্থগিত করেছে বলা যাবে না। আপনি আচ্ছা, আমি আপনাকে এক্সাম্পল দিই। ওই আলোচনায় স্থগিত করেছে। তারপর ব্যাংকগুলিতে যেই তারল্য সংকট রয়েছে, ব্যাংকগুলি বিনিয়োগ করতে পারছে না। আজকে ডলারের ব্যাপক সংকট, যার কারণে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটা চরম স্থবিরতা বিরাজ করছে, এবং অনেক দেশের বলা শুরু করছে যদি বাংলাদেশের নির্বাচিত সরকার না আসে তাইলে এদের সাথে আমরা কাজ করব না, অথবা কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করছি না আমরা। এই সকল ঘটনা প্রবাহ আমাদের কাছে মনে হচ্ছে যে একটি নির্বাচিত সরকার ছাড়া এই সংকট সমাধানের কোনো পথ নাই। না, সেটা ঠিক আছে, কিন্তু আপনারা ষড়যন্ত্র চক্রান্ত এটি কোথায় দেখছেন? না, ষড়যন্ত্র চক্রান্ত আমরা এটা দেখছি। আপনি দেখেন আমরা কি বলি, আমরা বলি যে এই শেখ হাসিনা দীর্ঘ 15.5 বছরে বাংলাদেশটাকে সব কিছু ধ্বংস করে দিয়েছে। প্রশাসন থেকে বলেন, বিচার বিভাগ বলেন, সকল ক্ষেত্রে তাদের লোক যে বসানো আছে। তাহলে আপনি আজকে প্রায় 5.5 মাস হয়ে গেল, 5.5 মাস হয়ে গেল। আপনি এই যে সামগ্রিক পরিবর্তন আপনি কি লক্ষ্য করেন? পরিবর্তন লক্ষ্য করেন আপনি? মানে কিসের পরিবর্তন? আজকে যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে, তাদের বিরুদ্ধে মামলা। আজকে সরকার বলছে যে এই সরকারের আমলে মানে গ্রেফতার হচ্ছে, বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। কতজন গ্রেফতার হচ্ছে? আপনার কতজন গ্রেফতার হচ্ছে? আপনি দেখেন প্রশাসনে বলা হচ্ছে ফার্স্ট টায়ার, সেকেন্ড টায়ার, থার্ড টায়ার, ফোর্থ টায়ার পর্যন্ত আওয়ামী লীগ বসিয়ে নিয়েছে। একমাত্র কিছু ডিসিএসপি পরিবর্তন ছাড়া এই সরকার কি করেছে আপনি দেখেন। এখনো আমরা দেখি, আপনি দেখেন নাই যে এই ষড়যন্ত্র কি? এই ইউনূস সরকার আছে, আমরা রাজনৈতিক দলগুলো সর্বাত্মক তাদেরকে সহায়তা করে যাচ্ছি, তারপরেও আপনি আনসার বিদ্রোহ দেখেন নাই, হাইকোর্টে একটি কু হওয়ার ষড়যন্ত্র আপনি দেখেন নাই। আজকে প্রতিনিয়ত বিভিন্ন স্টক হোল্ডার যারা আছে তারা এক একটা দাবি নিয়ে আজকে সরকারকে অস্থিতিশীল অবস্থা করে দিতে চায়। এগুলি কি আপনি কি খুব সাদা চোখে দেখেন যে এগুলি স্বাভাবিক ঘটনা? না, এগুলোর পিছনে অন্য কিছু আছে বলে আমরা মনে করি। তো সুতরাং আমরা মনে করি এই সকল অবস্থা থেকে উত্তরণের জন্য একটা নির্বাচিত সরকার দরকার, যেই সরকারটি তার নিজের প্ল্যান অনুসারে এবং জনগণের যে প্রত্যাশার সংস্কার সে অনুসারে সে পদক্ষেপ গ্রহণ করতে পারবে। আরেকটি জিনিস আপনি বলবেন, আমরা বলছি ষড়যন্ত্রে, যেমন আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যাদের অবদানের কারণে, রাজনৈতিক দলদের অবদানের কারণে আজকে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন কি বলা হচ্ছে
যে যতক্ষণ পর্যন্ত বিচার না হবে ততক্ষণ পর্যন্ত নির্বাচন হবে না। এখানে একজন বিজ্ঞ আইনজীবী আছেন, বিচার কি আপনি বললেই হয়ে যাবে? এটা কি না, ফায়ারিং কিন্তু- স্কোয়াড যে আপনার আমি ধরে আমি বললাম আপনি মিস্টার কাঞ্চন অপরাধী, আপনি গুলি করে মেরে ফেলাম? বিচার যদি আপনি সম্পূর্ণ করতে হয়, আপনার তথ্য উপাত্ত ডকুমেন্টস যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে আমাকে প্রমাণ করতে হবে আপনি অপরাধী, এছাড়া তো সম্ভব না। তা যদি এই অপরাধ প্রমাণ করতে হলে আপনাকে তো 2 মাস 6 মাসে সম্ভব না, এটা দীর্ঘদিন লাগতে পারে। এতদিন কি বাংলাদেশে নির্বাচন হবে না? তাইলে এইগুলিকে আমরা একটা ষড়যন্ত্র বলে মনে করি। আমরা মনে করি যে জনগণের যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টটাকে ধারণ করে সংস্কার হবে। সংস্কার হলো মানে দীর্ঘমেয়াদী একটি প্রক্রিয়া। আপনি সংস্কারও চলবে, নির্বাচন চলবে, দেশটাকেও এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ ডক্টর ইউনূসের সামনে কিন্তু দুটা চ্যালেঞ্জ, একটা হলো জনগণের কাঙ্ক্ষিত সংস্কার, অন্যটা হলো জনগণের যে প্রত্যাশা সে অনুসারে দেশকে কিন্তু চালিয়ে নেওয়া। আপনারা যত বেশি নির্বাচনের কথা বলছেন, সংস্কার নিয়ে এত কথা আপনাদের নাই, এত আগ্রহও নাই। আমি আসবো আপনার কাছে এই প্রশ্নের উত্তর। না, এটা আমাকে একটু সময় দিতে হবে। আচ্ছা প্লিজ, জনাব আবু হানা রাজ্জাকি, শুনতে চাই আপনার কাছে। আমি যে কথা বলছিলাম যে কোনো তাড়াহুড়া আছে সংস্কার না, নিয়ে। ঠিক আছে, আমি তো শুনছি। ওনার শেষ দিয়ে আমি একটু শুরু করি। এই যে বলা হচ্ছে যে বিচার না করে নির্বাচন নয়, বিচার করতে লম্বা সময় লাগবে উনি বলছেন। আমরা সম্প্রতি দেখছি আমাদের এখানে এই দেশে বহু বিচার 3 মাসে হয়েছে, 6 মাসে হয়েছে, 12 বৎসরে চার্জশিট হয় নাই। এই যে সাগররুনি হত্যা 13 বছর পার হইতেছে। এটা যদি বলা হয় যে পৃথিবীর সবচেয়ে জটিলতম মামলা, এটা আমার কাছে হাস্যকর। এটা ইন্টেনশনালি করা হচ্ছে না, সে কারণেই হচ্ছে না। আর আমরা যখন স্বাধীনতার যারা অপরাধী ছিল, রাজাকার, তাদের বিচার কতদিন পরে করছি? দীর্ঘদিন পরে। আর এটা কিন্তু একটা তাজা এভিডেন্সটা কিন্তু ঘরে 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 ঘরে। আপনি একটা এভিডেন্স, অমুক কি বলে যে আয়নাঘরে ছিল, সেই ছেলেটা জীবন্ত, যে আমি আয়নাঘরে ছিলাম, এই আয়নাঘরটা আমার বাবা বানায় নাই, এই আয়নাঘরটা বাবা বানায় নাই, এই আয়নাঘরটা কারা বানাইছে আমরা জানি। সুতরাং এই বিচার ইউনূস সাহেব যে ডেডলাইন দিছে যে ডিসেম্বর 25 অথবা মধ্য জুন অফ 2026, এখন থেকে এখনো প্রায় আপনার 1-1.5 বছর টাইম। হ্যাঁ, বলতে গেলে এই পুরা 11 মাস, ওইদিকে 6 মাস, 11। ভেরি সিম্পল, বিচার করা সম্ভব, এই বিচার করা সম্ভব, এনাফ টাইম। এখন প্রশ্ন হচ্ছে কোঅপারেশন কতটা করতেছি আমরা। যেমন ভাই একটা কথা বললেন, মাঠে পুলিশ নামছে দাবি দেওয়া নিয়ে, আনসারের নাম ছিল দাবি দেওয়া নিয়ে। এই সরকার নির্বাচিত নয়, আমার কথায় কিচ্ছু আসে যায় না, বাট যারা রাজনীতিবিদ তাদের কথা আসে যায়। ওনারা যেমন বলেন উনি নির্বাচিত না, উনি এটা করতে সংস্কার করতে পারবেন, এটা এতখানি করতে পারবেন না। তাহলে রাজনীতিবিদরা কেন বলে না যে উনি তো নির্বাচিত সরকার নয়, তোমরা কেন মাঠে নামছো, দাবি দাও তার কাছে কেন? নির্বাচনটা করতে দাও, সংস্কারটা করতে দাও, নির্বাচিত সরকার আসলে দাবি দেওয়াটা কইরো। সেই কথাটা তো কেউ বলে নাই। তার মানে ওরা যখন দাবি দেওয়া নিষেধ, সরকার তো ডিস্টার্ব হয়। সেটা যদি আমার কোঅপারেশন মনে করি, তাহলে ওইখানে আমার বাধা দেওয়া দরকার, যে তোমরা ভাই এই লোকটাকে কাজ করতে দাও, এই লোকটা আসছে একটা নির্বাচন সংস্কার করে চলে। আমরা কিন্তু সেই কথাটা কারো কাছ থেকে শুনি নাই। এখন আসেন, আপনি বলছেন এই ফারুক সাহেব যে বলছেন ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন, পেতে পারেন। কেন পেতে পারেন? আপনি দেখেন 1.5 বছর টাইম যদি আমি এখন থেকে ধরি, যেটা বিচারের জন্য এনাফ টাইম, কারণ আমি ব্যক্তিগতভাবে অনেক ডকুমেন্ট দিতে পারবো, কথার কথা বলছি। সো এই যে এনাফ টাইম, এই 1.5 বছর, ইতিমধ্যে আমরা দেখলাম জামাত খুব ঠান্ডা মস্তিষ্কে কথাবার্তা বলতেছে। এবং জামাত দেখলাম বরিশাল গেল, সেখানে খেলাফত ইসলামী শাসনতন্ত্রের সাথে একটা ঐক্যবদ্ধতায় সে আসছে। তো এখন যত লম্বা সময় যত প্রলং করবে, তত বেশি তারা কিন্তু তাদের কাজ করে যাচ্ছে, এবং তারা খুব নীরবে কাজ করে যাচ্ছে। এবং এটাও একটা চিন্তার কারণ হতে পারে। পাশাপাশি মানে কাদের চিন্তার কারণ? এই যে যিনি বলছেন যে একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি, একটি রাজনৈতিক দল, সেটাই বলছি, বা দুটো রাজনৈতিক দল যদি এক হয়, তাহলে তার কোনো অপরাধ নাই। কিন্তু কি? একটা কথা বলি আপনাকে, এগুলো আমরা মুখে বলি, কেমন জানেন? যে সোয়াবিন তেলের ব্যবসা যারা করে বাংলাদেশে 7-8টা কোম্পানি, এরা কিন্তু সব সিন্ডিকেট। এখন আমি একটা সোয়াবিন তেলের যখন পারমিট আনতে যাবো, এনবিআর যাবো, ওই ইয়েতে যাবো, আমার এটা হওয়ার আগে ওরা খবর পায়, ওরা ওখানে ষড়যন্ত্র শুরু করে। আর ফ্রন্টে এসে বলবে কি, ইয়েস বাংলাদেশ 18 কোটি লোকের দেশ, ব্যবসা করার অধিকার সবার আছে, কিন্তু আমি কি চাইবো যে আর একটা সোয়াবিন তেলের কোম্পানি আসুক? আমি চাইবো না। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। আমার কাছে কোনো ইমোশন নাই। কাজেই রাজনৈতিক দলরা যদি ভাবে যে আজকে বাংলাদেশে 100 জনগণ, এগুলো দলের মধ্যে ভাগ হয়েই আছে বিভিন্ন দলে, তো ওরা এসে নতুন প্রোডাক্ট মার্কেটিং করবে, এইটা তো আমি চাইবো না।
আমি মুখে যাই বলি না কেন, এখন যদি প্রলং করে এই গভর্নমেন্ট, তাইলে এখন কেন ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে? কারণ আমরা দেখছি এই ক্ষমতার থেকে শেখ হাসিনা যাওয়ার পর যখন রাষ্ট্রপতিকে অপসারণের একটা ব্যাপার আসলো, তখন কিন্তু একটা কথা আসছে, রাষ্ট্রপতিকে অপসারণ করলে পরে সাংবিধানিক সংকট হবে। সাংবিধানিক সংকট কিন্তু প্রধানমন্ত্রী যাওয়ার পরে হওয়ার কথা, কারণ সবই তো সাংবিধানিক। তো সেটা যখন কাভার হয়েছে, ওটাও কাভার হইতো। তো এই যে বিষয়টা, তো রাষ্ট্রপতিকে না সরাইতে পারলে কি হয়েছে? বাংলাদেশে এই একটা মাত্র দেশ আমি দেখলাম যার অর্ধেক সাংবিধানিক না, আবার এদিকে প্রেসিডেন্টের আনসারেবল আর্মি চিফ, আবার আর্মি চিফ গিয়ে ইউনূস সাহেবের সাথেও সাক্ষাৎ করতেছে। এরকম মিক্সড কোনো গভর্নমেন্ট কখনো ছিল না। যখন এরশাদ সাহেব টেক ওভার করছে উনি একা, যখন জিয়া রহমান সাহেব টেক ওভার করছেন উনি একা। কিন্তু এই একটা মাত্র জায়গা থেকে এমন ক্রিটিক্যাল একটা সিচুয়েশন এই বাংলাদেশে আছে, টোটাল সিচুয়েশন আপনি ভাবেন না, চক্ষু বন্ধ করে রাষ্ট্রপতি বসে আছে। কে? নিঃসন্দেহে ওনারা যতই বলুক না কেন, সে কে? শেখ হাসিনার রাষ্ট্রপতি। শেখ হাসিনা কি মসজিদের ইমাম সাহেবের রাষ্ট্রপতি বানাইছিল, নাকি তার খাচ্যতের একটা লোকের বানাইছিল? তো তার খাচ্যতের লোকটা তো এখনো বহাল তবিয়তে আছে। সেটা নিয়ে আপনাদের স্টেপ নাই কেন? তার মানে যে আমি যে ফেসিবাদী সরাইলাম তার একটা পার্ট রয়ে গেছে। যে জিকির করতো ফেসিবাদীর, তারে আপনি ওভারনাইট কি তওবা পড়াবেন, কলম পড়াবেন? 40 বছর যে লোকটা ঘুষ খায়, সে হঠাৎ করে শাহজালালের রওজায় ঘুরে এসে ঘুষ ছেড়ে দিবে? অ্যাবসার্ড। সুতরাং এই কারণে ফারুকী সাহেব, এই জয়নাল আবেদিন ফারুক সাহেব ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে। যত লম্বা হবে, এদিকে পার্টি হবে, এদিকে জামাতটা ইউনাইটেড হইতেছে, সুতরাং এটা টেনশনের কারণ থাকতেই পারে। এবিএম মোশাররফ অনেক কথা এসছে, কিন্তু না, অনেক কথা বলেছে। একটা কথা আমি বলি ভাই, যে আপনি সংস্কারের ভাই বলছে যে সংস্কারের এই সময়ের মধ্যে সম্ভব না, বিচার বা সংস্কার, যে সম্ভব। সম্ভব। 1.5 বছর properly অথচ time দেখেন এই সংস্কারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা বিএনপি মানে পক্ষে থেকে আমরা কিন্তু সুনির্দিষ্ট লিখিত প্রস্তাব আমরা দিয়েছি। আপনি জানেন যে যেটাকে এখন বলা হচ্ছে রাষ্ট্র মেরামতের 31 দফা। সেখানে কোন কোন বিষয়ে, কারণ আমরা বিএনপি আমরা কি বলেছি, আমরা বলেছি বিগত 53 বছর আমরা বিএনপি সরকার, আওয়ামী লীগের সরকার, জাতীয় পার্টির সরকার, এই যে বিশেষ সরকার, বহু সরকার দেখেছি। এই অভিজ্ঞতার আলোকে এবং বাংলাদেশে বিদ্যমান যে সংকটগুলি আছে, সংকটগুলির নিরসনের লক্ষ্যে আমরা কিন্তু 31 দফা একটি দিয়েছি। তো সেইটাকে যদি আপনি ফলো, দফাটা আসলে আগেই ঘোষণা করতে আগে 2 বছর আগে, আমরা 2 বছর আগে না, আগে 2 বছর আগে ছিল 27। পরে যখন আমাদের সাথে অন্যান্য রাজনৈতিক দলগুলি এসে আমাদের সাথে ঐক্যমত হয়েছে, তখন তাদের দাবির প্রেক্ষিতে আরও 4টি দফা বাড়ানো হয়েছে, 31 দফা হয়েছে। এখন আমরা বলি শুধু 31 দফাকে আমরা এখানে রিজিট না, আমরা বলেছি এর চেয়ে যদি কেউ বেটার কোনো প্রস্তাবনা দিতে পারে আমরা সেটা গ্রহণ করার জন্য আমরা প্রস্তুত আছি। এক, এটা যেমন আমাদের একটা প্রস্তাব আছে আপনার টেবিলে অলরেডি, যেটা অলরেডি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়েছে। তারপর দেখবেন অন্যান্য যে কমিশনগুলি করেছে, মানে 11টা কমিশন গঠন করেছে, প্রতিটি কমিশন কিভাবে কাজ করতে পারে, বিএনপির ভাবনা কি, সেইটা সুনির্দিষ্টভাবে আমরা তৈরি করে তাদের কাছে হস্তান্তর করেছি। অর্থাৎ এবং তারপর আপনি দেখবেন আমরা পত্রপত্রিকা দেখেছি জামাতে ইসলামও একটি সংস্কারের প্রস্তাবনা দিয়েছে, বাম জোট তারাও দিয়েছে, এই যে ফারুক ভাইদের মতো যারা সামাজিক শক্তি এরাও কিন্তু প্রতিনিয়ত কথা বলছে। সুতরাং আপনি সংস্কারের মতো সংস্কার করার মতো যে মেটেরিয়ালসগুলি দরকার, মাল মশলা দরকার, সেগুলি দিয়ে কিন্তু আপনি ইমারত তৈরি করার মতো পরিস্থিতি আপনার কাছে আছে। তাহলে আপনি কিসের জন্য অপেক্ষা করছেন? এখানে আমাদের প্রশ্নটা এখানে। যেমন আমি বলি, এই দেশের মানুষের একটা মোটা দাগে যদি দেন, কি দাবিটা ছিল যে একটা দলীয় সরকারের অধীনে নির্বাচন হচ্ছে না, সুতরাং একটা নিরপেক্ষ সরকার দরকার। ইতিমধ্যে আমরা বলেছি একটা কেয়ারটেকার গভর্নমেন্ট দরকার বা নিরপেক্ষ, যেই নামে আপনি বলেন।